নমস্কার। সকলকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে সকলের আশীর্বাদ নিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। এর আগের দিন আমরা দেখেছিলাম যে পাণ্ডু বনে গেছেন, তার পরিবর্তে ধৃতরাষ্ট্র রাজা হয়েছেন, এবং আমরা রাজ্য ও রাজা রাষ্ট্রের উদ্ভব সম্পর্কে কিছুটা আলোচনা শুরু করেছিলাম। আমরা দেখেছিলাম যে রাজনীতি রাজ্য কিভাবে আসলো সেটা নিয়ে শান্তি পর্বে বিস্তারিত আলোচনা আছে। রাজনীতি অর্থাৎ রাজ্য শাসন বিধি। রাজ্য শাসনের জন্য সর্বপ্রকার বিধি হচ্ছে রাজনীতি। রাজ্য কি? রাজ্য হচ্ছে রাজভার, রাজত্ব, রাজকর্ম, প্রজাপালন, জনপদ। রাষ্ট্র বলতে আচার্য মনু বসুধাকে বুঝিয়েছেন। শাসন কি? শাসন হচ্ছে অনুশাসন, উপদেশ, দমন, দ্বন্দ্ব, শাস্তি, বিগ্রহ, বার্তা। বেদের থেকে এই রাজনীতি সম্পর্কে একটা জিনিস আমরা জানতে পারি যে তিনটে শব্দ আমরা পাই, সেটা হচ্ছে জন, বিষ এবং জনমন। আমাদের রাজনীতির বা রাজ্য এবং রাষ্ট্রের উদ্ভব সম্পর্কে জানতে গেলে এগুলো সম্পর্কে একটু জানার দরকার, তা না হলে বিষয়টা পরিষ্কার হবে না। আমরা ধৃতরাষ্ট্রের রাজ্য শাসন নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আমরা যদি রাষ্ট্রের উদ্ভব সম্পর্কে না জানি তাহলে ধৃতরাষ্ট্রের রাজ্য শাসন আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। আজকের এপিসোডটা একটু বড় হবে, আশা করছি এই রাষ্ট্র নিয়ে আমরা একটা এপিসোডের মধ্যে শেষ করার চেষ্টা করব। আমরা দেখছি বেদে কিছু পরিবার নিয়ে একটা তৈরি হচ্ছে গ্রাম বা আত্মীয়তা। গ্রামের মধ্যে যারা বাস করছেন আত্মীয়তা, তাদেরকে বলা হচ্ছে জনমন। এই জনমনগুলোতে গ্রামে মূলত একটি পরিবার বা একাধিক পরিবার, একান্নবর্তী পরিবার আত্মীয়তার সূত্রে বাঁধা থাকত। এই জনমন, কয়েকটি জনমন নিয়ে শুরু হচ্ছে বিষ। বিষ বলতে এরকম কয়েকটি গ্রাম সম্পর্কে বলা হয়েছে যে গ্রামের মানুষরা পরস্পরের মধ্যে আত্মীয়তার সূত্রে বাঁধা ছিল। এই বিষ একটি পুংলিঙ্গ শব্দ। বিষ ধাতুর অর্থ হচ্ছে প্রবেশ করা, বসতি স্থাপন করা। এই বিষের প্রধানকে বলা হয় বিষপতি। কয়েকটি জনমনের সমষ্টিতে একটি বিষ তৈরি হয় এবং কয়েকটি বিষের সমষ্টিতে তৈরি হয় জন। এই জনর প্রধানই হচ্ছেন রাজা। এই রাজা তত্ত্ব আমরা বেদের থেকে পাচ্ছি। আমরা যদি ভারতবর্ষের সব থেকে পুরানো গ্রন্থ বেদকে ধরে নিই তাহলে বেদের থেকে এইখানে রাজার ধারণা আমরা একটা পাচ্ছি। আমরা একটু পুরাণ সম্পর্কে পুরাণে দেখি কি হচ্ছে। পুরাণে আমরা দেখছি সৃষ্টির শুরুতে অসুর এবং দেবতাদের মধ্যে প্রবল যুদ্ধ চলছে। অসুররা তারা ছিলেন সম্পত্তির যৌথ মালিকানায় বিশ্বাসী, কিন্তু পক্ষান্তরে দেবতারা ছিল যুদ্ধবাজ, তারা সম্পত্তির ব্যক্তিগত মালিকানায় বিশ্বাসী। কিন্তু আমরা দেখছি যে অসুরদের কাছে দেবতারা বারবার পরাজিত হচ্ছেন। দেবতারা তখন নিজেদের মধ্যে একটা আলোচনায় বসেন যে অসুরদের কাছে বারবার আমাদের কেন পরাজয় হচ্ছে। তারা তখন দেখেন যে অসুরদের একটা রাজা আছে যা দেবতাদের নেই। অসুরদের রাজা ছিলেন বৃষপর্বা, দেবতাদের নেই। দেবতারা তখন সোম বা চন্দ্রকে রাজা হিসেবে নিযুক্ত করেন এবং তার নেতৃত্বে দেবতারা যুদ্ধ করেন, অসুরদের সব কিছু জয় করে নেন। এটা গেল দেবতাদের রাজা। আমরা যদি মানব সভ্যতায় দেখি তাহলে আমরা দুজন রাজাকে, শাসককে প্রথম দেখতে পাচ্ছি। এক হচ্ছে মনু, অপরজন পৃথু। এই মনু কিন্তু মনু সংহিতার মনু নন, এই মনু আলাদা মনু। মহাভারত ও পুরাণ অনুযায়ী একাধিক মনু আছেন। স্বয়ম্ভর মনু, প্রাচতেশ মনু, রথন্তর মনু, সায়তেশ্ব মনু, এবং এক একজন মনুর এক এক রকমের কাজ আছে। আমরা যে রাজধর্মের ব্যাখ্যা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন প্রাচতেশু মনু। আর মনু সংহিতা, ধর্ম সংস্কৃতি, যে ধর্ম নিয়ে যিনি লিখে গেছেন তিনি হচ্ছেন স্বয়ম্ভর মনু। আমাদের যে আচার্য মনু, এই যে প্রথম আমরা যে বলছি আমাদের শাসক মনু বা পৃথু, তিনি হচ্ছেন বৈবস্বত মনু। তিনি সূর্যের স্বরূপ বিবস্বানের পুত্র।
তার শাসনের পরিধি বিষভুক্ত মনুষ্যরা, একটু আগে বললাম বিষ, সেই বিষভুক্ত মনুষ্যরা। আর একজন রাজাকে আমরা পাচ্ছি, তিনি হচ্ছেন পৃথু। আগের দিনই আমরা বলেছিলাম যে ধ্বংসের মধ্যে দিয়ে, বিশৃঙ্খলার মধ্যে দিয়ে শৃঙ্খলার প্রতীক শাসক তৈরি হয়েছিল। কে সে? সে ছিলেন বিন রাজা। বিন রাজা ছিলেন অত্যাচারী শাসক। সেই অত্যাচারী শাসক যখন অপরের সম্পদ দখল করে নিচ্ছিল, জল জঙ্গল সব কিছু দখল করে নিচ্ছিল, অপরকে অত্যাচার করছিল, কাউকে বিনা দোষে শাস্তি দিচ্ছিল, মানুষ যখন তার হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল, তখন কয়েকজন লোকপিতা, সৃষ্টির শুরুতে ব্রহ্মা যাদের সৃষ্টি করেছিলেন সেই লোকপিতা কয়েকজন তারা আসেন, বিনকে সংযত হতে বলেন। বিন রাজি হন না, তখন তারা কুশের আঘাতে বিনকে হত্যা করেন। এই অত্যাচারী শাসক বিন। অত্যাচারী শাসককে আমরা কিন্তু প্রথম রাজা বলছি না, আমরা অত্যাচারী শাসক বলছি। এই অত্যাচারী শাসকের দক্ষিণ বাহু মন্থন করে প্রথম জগতের প্রথম রাজা, মানব সভ্যতার প্রথম রাজা মনু বা পৃথু। এই পৃথু রাষ্ট্র চেতনার জন্য আমরা একটা জিনিস দেখছি যে রাষ্ট্র চেতনার জন্য যেগুলো প্রথম লাগে তারা হলো মানুষ বা জনগণ এবং ভৌগোলিক ক্ষেত্র বা জনপদ। প্রাচীন রাষ্ট্রের ভাবনায় রাষ্ট্রের শুরুতে যে শাসক আমাদের আসছে মানুষের মঙ্গল স্বার্থে, তা হলো মনু এবং পৃথু। এরা পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত। কেমন? মনু থেকে এসেছে মানব, মনুষ্য, মানুষত্ব, মানুষ, মন্বন্তর। আর পৃথু থেকে এসেছে পৃথ্বী, আরেকটু বাড়িয়ে বললে পৃথিবী বা জনপদ। আমরা দেখছি রাষ্ট্র এবং রাজা সৃষ্টির পেছনে যে ঐশ্বরিকতা আছে তা মনুসংহিতা এবং ধর্মশাস্ত্র দেখলেই বোঝা যায়। এই পৃথিবীতে যখন রাজা ছিল না, ক্ষমতাবানদের অত্যাচারে মানুষ এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল, তখন ঈশ্বর রাজা সৃষ্টি করেছেন। আমরা দেখেছি শান্তি পর্বে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম জানাচ্ছেন সত্যযুগের কথা, যে সত্যযুগে কোনো দুঃখ নেই, শোক নেই, মোহ নেই, লোভ নেই, ক্রোধ নেই, অধর্ম নেই। মানুষ ভালো, মন ভালো, চিন্তা ভালো, চেতনা ভালো। এই অদ্ভুত এক আনন্দের সময় মানুষের কোনো বাসস্থান ছিল না। মানুষ বাস করত গাছের ডালে, পর্বতের গুহায়, নদীর পাড়ে। এরপরে সত্যযুগ চলে গিয়ে এলো ত্রেতা যুগ, বাঁধল নানা রকম গোলমাল। মানুষের একটা একঘেয়েমি শুরু হলো, মানুষের মধ্যে তৈরি হলো লোভ। এই যুগক্ষয়ের মধ্যে যে ধর্মের ক্রমিক বিপর্যয়, যা আমাদের মহাভারতকাররা দেখেছেন, পুরাণকাররা দেখেছেন, তা আসলে সামাজিক জটিলতা বৃদ্ধির বিপর্যয়। মানুষের মধ্যে কামনা, লোভ, সঞ্চয়ের বাসনা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। মানুষ একসময় যে বৃক্ষের ডালে বসবাস করতেন, সেই বৃক্ষ কেটে চাষবাস শুরু করলেন, গৃহ নির্মাণ শুরু করলেন। মানুষের এই সময় মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তি ও গোষ্ঠীগত সম্পত্তি, লোভ এবং দখল করার প্রবণতা শুরু হলো। এই যে ব্যক্তি সম্পত্তি এবং লোভ, ব্যক্তি সম্পত্তির প্রতি লোভ এবং অন্যের থেকে যে দখল করার প্রবণতা, এইখানেই প্রথম মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং আমাদের মহাভারতকার, পুরাণকাররা এটাকেই অত্যন্ত খারাপ চোখে দেখেছেন। জমির প্রতি লোভ, নারীর প্রতি লোভ। এই যে নারী এবং জমি, এটাকে মহাভারতকাররা বা পুরাণকাররা একই হিসেবে দেখতে শুরু করেছেন, যার জন্যে নারীকে আমরা বিভিন্ন জায়গায় ক্ষেত্র হিসেবে দেখতে পেয়েছি। এই যে মানুষের লোভ যাদের আছে, তাদের আরও চাই করে একে অন্যের জমি জোর করে কেড়ে নিচ্ছিল। এটাই হচ্ছে বলবত্তরের ক্ষমতার প্রকাশ। জোর যার, মুলুক তার। এরকম একটা চরম বিশৃঙ্খলার সময় মানুষের মধ্যে শুরু হলো জলের রাজত্ব। জলের রাজত্ব কি? জলের রাজত্ব হলো
যেখানে নিয়ম নেই, আইন নেই, যার শক্তি বেশি সেই সব কিছু দখল করে নেবে। বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি যার শক্তি বেশি সে অন্য মানুষের সব কিছু দখল করে নেবে। এটাকেই বলা হয় মাৎসন্যায়। মহাভারত বলছে, কামনা এবং লোভের বশবর্তী হয়ে মানুষ যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল, স্ত্রীলোকের মধ্যে কে গম্যা কে অগম্যা এই বোধ শূন্য হয়ে গেল, কাকে কি বলা উচিত কি উচিত নয় এসবের মানে আগল যখন আর রইল না, তখন সমস্ত শৃঙ্খলা নষ্ট হয়ে গেল। আর সেই সঙ্গে নষ্ট হলো বেদ ব্রাহ্মণ্য যাগযজ্ঞ। এই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার সৃষ্টি। অনেকে বলছেন এই বিশৃঙ্খলার মধ্যেই শৃঙ্খলার প্রতীক তৈরি হয়েছিল। আমরা দেখেছি মনু বা পৃথু জগতে বিশ্বের প্রথম রাজা, তিনি কিন্তু এই বিশৃঙ্খলার থেকেই সৃষ্টি হয়েছিলেন। এই তো গেল রাজা সৃষ্টির কথা আমরা বললাম। এবারে আসি একটু রাজনীতির তত্ত্বে। রাজনীতিতে বিভিন্ন পুরাণ, অন্যান্য কিছু বেদে অন্য কথা বলা আছে। আমরা মূলত মহাভারত নিয়েই আলোচনা করব। মহাভারতের প্রতিটি পর্বাধ্যায়ে একটি শ্লোক আমরা দেখতে পাব। সেটা হচ্ছে, নারায়ণাং নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়তে। অর্থাৎ নর এবং নারায়ণকে প্রণাম জানিয়ে মহাভারতের প্রতিটি পর্বাধ্যায় শুরু হচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মহাভারত হচ্ছে মহাভারতের দর্শন দ্বৈতবাদী। এর আচার্য পঞ্চশিখ হলেন মহাভারতের সিদ্ধান্তী। এই পঞ্চশিখ ছিলেন সাংখ্য মতাবলম্বী। কপিল মুনি যে সাংখ্য তা কিন্তু নয়। কপিল মুনির সাংখ্য ছিলেন নিরেশ্বরবাদী, পঞ্চশিখ ছিলেন ঈশ্বরবাদী। এই যে নারায়ণ এবং নরকে প্রণাম জানানো হচ্ছে, তারপরেই প্রণাম জানানো হচ্ছে দেবী সরস্বতীকে। এই সরস্বতী হচ্ছেন আমাদের দণ্ডনীতির প্রবর্তক। ব্যাপারটা একটু অন্যরকম বুঝিয়ে বলা দরকার। প্রাচীন ভারতবর্ষে 4টে নীতি ছিল: ত্রয়ী, বার্তা, আন্বেষিকী এবং দণ্ডনীতি। ত্রয়ী হচ্ছে 3 বেদ, ঋক, সাম, যজু। বার্তা অর্থাৎ ইকোনমিক্স, যা জীবিকা নির্বাহের উপায়। আন্বেষিকী ছিল যুক্তিবিদ্যা বা লজিক। আমরা বলেছিলাম শুরুতেই যে মহাভারতের যে যুদ্ধটা, সেটাতে সূর্যবংশ চন্দ্রবংশের মধ্যে যুদ্ধ, সম্পত্তির যৌথ মালিকানা এবং ব্যক্তি মালিকানার মতের যুদ্ধ, এবং সেই সঙ্গে আমরা এও বলেছিলাম যে দেবগুরু বৃহস্পতির নীতির সঙ্গে শুক্রাচার্যের নীতির যুদ্ধ। কীরকম একটু দেখি। দেবগুরু বৃহস্পতি এই 4 বিদ্যার, আমাদের আচার্য মনু, প্রথমে বলে রাখি, আচার্য মনু তিনি এই 4 বিদ্যার মধ্যে আন্বেষিকীকে মানতেন না। তার মতে আমাদের যে সিস্টেম চলছে সেখানে 3টে বিদ্যা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি। দেবগুরু বৃহস্পতির মতে তিনি ত্রয়ীকে মানতেন না। তার মতে 2টোই বিদ্যাই আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বার্তা এবং দণ্ডনীতি। শুক্রাচার্য এসে বলছেন দণ্ডনীতি আসলে তিনি বার্তাকে মানতেন না। তিনি বলছেন বার্তা আসলে দণ্ডনীতির মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে। রাজনীতিশাস্ত্র, রাজশাস্ত্র, রাজধর্ম নীতি নয়। এগুলো আমরা এই দণ্ডনীতির অর্থ হিসেবে মহাভারতের মধ্যে পাচ্ছি। দেবগুরু বৃহস্পতির সঙ্গে দেবগুরু অসুরগুরু শুক্রাচার্যের এই যে নীতির লড়াই, এই লড়াইটা শুরু হয়েছিল আরও অনেক পূর্বে, যেখানে বৃহস্পতির পিতা কাছে এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্য শিক্ষা লাভ করতেন। কিন্তু শুক্রাচার্যের মনে একটা সন্দেহ তৈরি হয় যে তিনি তাকে সঠিক শিক্ষা দিচ্ছেন না, যতটা দিচ্ছেন নিজের পুত্র বৃহস্পতিকে। তিনি তখন গুরুকে ত্যাগ করেন এবং ঋষি গৌতমীর কাছে শিক্ষা লাভ করেন। এইখান থেকে মূলত এই অসুরগুরু শুক্রাচার্যের যে শিক্ষা আমরা বলছি, তিনি দণ্ডনীতিকে গুরুত্ব দিচ্ছেন, এটা কিন্তু প্রকৃতপক্ষে ঋষি গৌতমের শিক্ষা। মহাভারতে আমরা রাজনীতি বা রাজশাস্ত্র একাধিক
কথা একাধিক শব্দ দিয়ে বুঝিয়েছেন। রাজনীতি বা রাজনীতিশাস্ত্র, কখনো তাকে বলা হচ্ছে রাজশাস্ত্র, কখনো বলা হচ্ছে রাজধর্ম, কখনো বলা হচ্ছে নীতি, রাজনীতি, শুধু নীতি, বা কখনো বলা হচ্ছে নয়, কখনো দ্বন্দ্বনীতি। নীতি বলতে আমরা ধর্ম শব্দকেই ব্যবহার করি, ইংরেজিতে বলা হয় মরালিটি। এই ধর্মই হচ্ছে নীতি, এবং নীতিসমূহের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে রাজনীতি। নীতি শব্দটা এসেছে কোথা থেকে? সংস্কৃত নি ধাতু থেকে। নি ধাতুর অর্থ হচ্ছে লক্ষ্যে পৌঁছে দেওয়া, লক্ষ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, লক্ষ্যে পৌঁছাই যে, সেই হচ্ছে নীতি। নেতা শব্দটাও এসেছে এই একই ধাতু থেকে, নি শব্দের ধাতুর সঙ্গে তব্য যোগ করে নেতা শব্দটা এসেছে মূলত নেতব্য শব্দ থেকে, ধাতুর সঙ্গে তব্য যোগ করে নেতব্য, যার অর্থ যে আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, নায়ক, অধিনায়ক ইত্যাদি। নীতিশাস্ত্রের একটি শাখা যেমন অর্থনীতি, আর একটি রাজনীতি, এটা আধুনিক সমাজ বলছে। আমরা বলেছি রাজনীতি হচ্ছে রাজ্য শাসন বিধি, সর্বপ্রকার রাজ্য শাসন বিধি, তার শাসন ব্যবস্থার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে কোনো নীতিকে বোঝায়। অর্থনীতির দুটো উৎস, নৈতিকতা বা ধর্ম এবং যন্ত্রবিদ্যা। অর্থনীতির সঙ্গে মানুষের লক্ষ্যের যোগ আছে। রাজনীতি হচ্ছে পরম শিল্প। অর্থনীতির চূড়ান্তে এসে এই রাজনীতি এবং অর্থনীতি যোগ হয়ে যায়। নীতিশাস্ত্র রাজনীতির সঙ্গে মিশে যায়। রাজনীতি এবং অর্থনীতি সহ অন্যান্য বিদ্যাকে তার অর্থনীতি সহ অন্যান্য বিদ্যাকে তার কাজে ব্যবহার করে। অসুরগুরু শুক্রাচার্য এটি খুব ভালো করে বুঝেছিলেন। তাই তিনি একটা সময় এসে বলেছিলেন যে শেষ বিচারে ত্রয়ী বা যৌথ জ্ঞান, এমনকি যুক্তিবিদ্যাও রাজনীতির সঙ্গে মিশে যায়। ফলে জগতে একটি বিদ্যা আছে, তা হল দ্বন্দ্বনীতি। দ্বন্দ্বনীতি কি? শাস্তি বা লাঠি। বলা হচ্ছে যজ্ঞের দ্বন্দ্ব বলতে আমরা মূলত বুঝি যে শাস্তি, কাউকে দণ্ড দেয়া, শাস্তি দেয়া, তা কিন্তু নয়। এর অর্থ আরো বৃহৎ। বলা হচ্ছে যজ্ঞের সময়, যজ্ঞের যে ওইখানে পশুরা, অন্যান্য বন্য পশুরা যখন হামলা করতো, তাকে তাড়াবার জন্যে যে লাঠি ব্যবহার করা হতো, সেটাই হচ্ছে দণ্ডনীতি। এটা একটা অর্থ। এছাড়া আর একটা মহাভারতে আর একটা দণ্ডের উৎস আমরা পাচ্ছি। রাজা উপরিচর বসু, তিনি ছিলেন ইন্দ্রের সখা দুর্দান্ত প্রতাপ রাজা। তার হাতে থাকতো একটি বংশ নির্মিত দণ্ড। এই দণ্ডকে নিয়মিত পূজা করা হতো। এইখান থেকেও কিন্তু এই দণ্ড কথাটা যে শাস্তি বা লাঠি হিসেবে আমরা বলছি, এখান থেকে এসেছে। কিন্তু দ্বন্দ্ব শব্দের আসল অর্থ হচ্ছে ধারণ করা, যা লোকস্থিতিকে ধারণ করে। দ্বন্দ্ব ও ধর্ম শব্দ আমরা অর্থ দেখেছি, যা লোকস্থিতিকে ধারণ করে। দ্বন্দ্ব ও ধর্ম এখানে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমরা বলছি দেবী সরস্বতী হচ্ছেন দণ্ডনীতির প্রবর্তক। কেন কথা বলছি? আসুন, মহাভারত কি বলছে আমরা একটু দেখে নিই। দেবী সরস্বতী হচ্ছেন বেদের জ্যোতির্ময়ী অধীশ্বর। গঙ্গা একটি নদী, তেমন সরস্বতীও একটি নদী। এই নদীর মাধ্যমে দেশের মধ্যে উর্বরতা আসত, দেশের সমৃদ্ধি আনত। দেবী দেশকে উর্বর করতেন, দেশের সমৃদ্ধি নিয়ে আসতেন। বেদে সরস্বতী কিন্তু বাগদেবী নন। এই নদীর তিনি হচ্ছেন এই সম্পদের দেবী। এই নদীর তীরে সারা বছর বেদধ্বনি হতো বলে কালক্রমে তটিনী বাগদেবীর আবাস হিসেবে পরিগণিত হয় এই নদী। পুরাণ মতে দেবী সরস্বতী পরমাত্মার মুখ থেকে নির্গত, তিনি স্বয়ং বাঘ। দেবী শুক্লবর্ণা, তার হাতে বীণা, তিনি দেবীদের মধ্যে শ্রেষ্ঠা। তিনি কবিদের ইষ্ট। ঈশ্বরের ইচ্ছায় প্রধান শক্তি 5 ভাগে যে ভাগ হয়ে যায়, রাধা, পদ্মা, সাবিত্রী, দুর্গা ও সরস্বতী তাদের মধ্যে একজন। জগতে প্রথম সরস্বতীর পূজা করেন সর্বকালের রাজনীতিবিদ, সেরা রাজনীতিবিদ
শ্রীকৃষ্ণ। পরে দেবী শ্রীকৃষ্ণকে কামনা করলে শ্রীকৃষ্ণ তাকে নারায়ণের কামনা করতে বলেন, নারায়ণের পূজা করতে বলেন। ব্রহ্মপুরাণ মতে, ভাগবত অনুসারে, দেবী ভাগবত অনুসারে সরস্বতী ব্রহ্মার স্ত্রী, কিন্তু ব্রহ্মৈব পুরাণ মত বলে যে দেবী হচ্ছে ব্রহ্মার কন্যা এবং লক্ষ্মী এবং সরস্বতী দুজনেই নারায়ণের স্ত্রী। আর পরমাত্মার মুখ থেকে নির্গত বলে দেবী বাক্যের অধিষ্ঠাত্রী। মহাভারতের মতে রাজনীতিতে নেতা কেমন হবেন, শাসক কেমন হবেন, নেতার গুণ কি থাকবে, এ নিয়ে শান্তি পর্বে বিস্তারিত আলোচনা করা আছে। বলা আছে নেতা হবেন একরৈখিক, তিনি লক্ষ্যের দিকে অবিচল থাকবেন, তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখবেন। অরাজক রাষ্ট্রে ভীষ্মদেব জানাচ্ছেন, গঙ্গাপুত্র ভীষ্ম তিনি যুধিষ্ঠিরকে জানাচ্ছেন, অরাজক রাষ্ট্রে পরস্পরের মধ্যে বিবাদ লেগে থাকে। পরস্পর বলতে যাদের লক্ষ্য আলাদা, উপাস্য ভিন্ন, যারা ভিন্ন সম্প্রদায়ের। লক্ষণীয় যে মহাভারতের যুগেও লক্ষ্য আলাদা, উপাস্য আলাদা, সম্প্রদায় আলাদা ছিল। এটা শুধু আজকের দিনে না। তো এই অরাজক রাজ্যে যাদের লক্ষ্য আলাদা, এই পরস্পরের মধ্যে বিবাদ লেগেই থাকবে। এমন পরিস্থিতি হলে লোকজন নিশ্চিন্ত মনে সংস্কৃতি চর্চা করতে পারে না, জ্ঞান চর্চা করতে পারে না, জীবিকা নির্বাহ করতে পারে না। দস্যুরা বা খারাপ মানুষেরা এমন অবস্থাকে কাজে লাগিয়ে নানা রকম উৎপাত তৈরি করে নিজেদের মুনাফার স্বার্থে, নিজেদের লাভের স্বার্থে, নিজের চরিতার্থ করার জন্য। তারা মানুষের ধন সম্পদকে জোর করে কেড়ে নেয়, অধিগ্রহণ করে, মানুষের জীবন প্রাণকে অতিষ্ঠ করে তোলে। তাই অরাজক রাজ্য রাখতে নেই। নেতা এসে এই পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করবেন। দেবগুরু এই আমাদের পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়ে নেতা কেমন হবেন এই নিয়ে যুধিষ্ঠিরকে বলছেন নেতা এসে পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করবেন। তিনি হবেন নিরপেক্ষ, তিনি ধর্মাচরণ করবেন কিন্তু কোনো ধর্মাচরণের পক্ষে থাকবেন না। তার মতে তার নিজের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই অহংকার বোধও নেতার মধ্যে থাকবে না। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন উপাস্যের হবেন, ভিন্ন সেই উপাস্য নিয়ে তাদের মধ্যে একটা গর্ব থাকবে, কিন্তু নেতার মনে কোনো রকম গর্ব থাকবে না। মহাভারতে ভীষ্মদেব বলছেন যে একজন আদর্শ রাজার মধ্যে 36 রকম গুণ থাকবে। তার মধ্যে অন্যতম হলো কোনো প্রকার অহংকার ছাড়া উপাস্যের আরাধনা করা। আগেই বললাম যে আমার উপাস্যই শ্রেষ্ঠ উপাস্য, এমন অহংকারও তার মধ্যে থাকবে না, এমন গর্ব তার মধ্যে থাকবে না। সাধারণ মানুষ তাদের মধ্যে গর্ব থাকবে, কিন্তু নেতার মধ্যে থাকবে না, কারণ তিনি নেতা কোনো সম্প্রদায়ের উপাস্য পুজো করেন না। তার উপাস্য হবে জনগণ, জনকল্যাণ, কিন্তু সেটা নিয়েও তিনি কোনো গর্ব করবেন না। এই হবে আদর্শ নেতার চরিত্র। অসুরগুরু শুক্রাচার্যের মতে রাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত তা নিয়ে সপ্তাঙ্গ রাষ্ট্রনীতির কথা বলা হয়েছে। সপ্তাঙ্গ রাষ্ট্রনীতি নিয়ে সভা পর্বে পরে নারদ মুনি এসে একটু বিস্তারিত আলোচনা করেছেন, আমরা সে বিষয়ে পরে আসব। আগে আমরা একটু সপ্তাঙ্গ রাষ্ট্রনীতি সম্পর্কে একটু আলোচনা করে নিই। সপ্তাঙ্গ রাষ্ট্রনীতি কি? বলা হচ্ছে মানব দেহের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তেমন একটি রাষ্ট্রেরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকবে। কি সেগুলো? সেগুলো হলো রাজা। মহাভারতকার যদিও রাজাকে রাজা বলতে ততটা স্বচ্ছন্দ বোধ করেন না, তিনি বলেন স্বামী বা স্বামী। স্বামী অর্থে মালিক বা প্রভু। এই সপ্তাঙ্গ রাষ্ট্রনীতির মধ্যে থাকছে রাজা, স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। স্বামী আগেই বলেছি, রাজা বা মালিক, প্রভু, অধিকারী ইত্যাদি। অমাত্য হচ্ছে তার রাজার নেতৃত্বে একটা মন্ত্রিসভা, যেমন আমরা এখন বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা থাকে। জনপদ হচ্ছেন জনগণ, জনগোষ্ঠী, রাজ্য।
দুর্গ, দুর্গ হচ্ছে একটি সুরক্ষিত নগর যেখানে মানুষ নিশ্চিন্তায় থাকতে পারবে। দুর্গ। কোষ, কোষ হচ্ছে অর্থভাণ্ডার, সেই অর্থভাণ্ডার যেন সবসময় পরিপূর্ণ থাকে, তাহলে মানুষের মধ্যে সুখ শান্তি বিরাজমান থাকবে। দ্বন্দ্ব, দ্বন্দ্ব হচ্ছে রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি। দ্বন্দ্ব মানে আগেই বলেছি শাস্তি দেওয়া নয়, পররাষ্ট্রনীতি, অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে সেটাই হচ্ছে পররাষ্ট্রনীতি। মিত্র, মিত্র হচ্ছে স্ব অনুকূল পররাষ্ট্র সমূহ। মিত্র মানে যে সবসময় বন্ধু, গলায় গলায় বন্ধুত্ব, তা কিন্তু নয়। মিত্র হচ্ছে পররাষ্ট্র, তারা তাদের মতোই থাকবে, কিন্তু আমাদের নীতি, আমাদের রাষ্ট্রনীতি এবং তাদের রাষ্ট্রনীতি মোটামুটি কাছাকাছি হবে, স্ব অনুকূল পররাষ্ট্র সমূহ। ধৃতরাষ্ট্রের মধ্যে আদর্শ রাজার সব রকম গুণ ছিল। ধৃতরাষ্ট্র যখন রাজা হলেন, তিনি রাজ্য চালাতে শুরু করলেন। তিনি ছিলেন শাস্ত্র বিশারদ, ধীর, বীর, মেধাবী, ধর্মকার্যারত, প্রসন্ন বদন, প্রজার রক্ষাকর্তা। কারণ আমরা কিন্তু যে ধৃতরাষ্ট্রের রাজত্বের কথা বলছি তখনও তিনি পিতা হননি। আমরা যে ধৃতরাষ্ট্রকে দেখে অভ্যস্ত সেটা হচ্ছে অন্ধপুত্র স্নেহের যে ধৃতরাষ্ট্রকে দেখে অভ্যস্ত, সেটা কিন্তু পিতা হবার পরে। আমরা এখন যে ধৃতরাষ্ট্রের রাজ্য শাসন নীতি নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু পিতা হবার পূর্বে। তিনি প্রজাদের অভয় প্রদান করতেন। শাসক ধৃতরাষ্ট্রের মধ্যে, শাসক ধৃতরাষ্ট্রের চরিত্রে মাতা, পিতা, গুরু, রক্ষাকর্তা, অগ্নি, বহিঃশ্রবণ এবং যম, এই 7 গুণ ছিল। প্রজার প্রতি অনুকম্পাবশত তিনি পিতার ন্যায় আচরণ করতেন। দুর্গত প্রজাদের সস্নেহে প্রতিপালন করেন বলে তিনি ছিলেন মাতৃস্থানীয়া। অনিষ্ট নাশ করেন বলে তিনি অগ্নি, দুষ্টের শাসন করা রূপে তিনি যম, সাধু ব্যক্তিদের ঈপ্সিত ধন প্রদান করেন বলে তিনি কুবের, ধর্ম উপদেশ দিতেন বলে তিনি গুরু, বিপদে রক্ষা করেন বলে তিনি রক্ষক। আদর্শ শাসকের সব রকম গুণ ধৃতরাষ্ট্রের মধ্যে বিদ্যমান ছিল। ধৃতরাষ্ট্র শব্দের অর্থ আমরা আগেই বলেছি, ধৃত শব্দের অর্থ ধারিত, ধারণ করে, রাষ্ট্রকে যিনি ধারণ করেন। রাষ্ট্র কথাটা এসেছে রাজধাতু থেকে, রাজধাতু প্লাস প্রত্যয় ট্র, রাষ্ট্র, অর্থাৎ রাজ থেকে যিনি ত্রাণ করেন তিনিই রাষ্ট্র। নৈতিক পথে যিনি রাষ্ট্র থেকে উদ্ধার করেন তিনিই ধৃতরাষ্ট্র। এ রাষ্ট্র অবশ্যই উপদ্রব, মকরাদি, দুর্ভিক্ষ, প্রজাপালন এইগুলোর কথা বলা হয়েছে। এইগুলোর থেকে যিনি ত্রাণ করেন তিনিই হচ্ছেন রাষ্ট্র। মহাভারতের কোনো কোনো জায়গায় রাষ্ট্র এবং রাজা এক হয়ে গেছে। গৃহপতির কল্যাণ এবং গৃহর কল্যাণ যেমন মিলেমিশে একাকার হয়ে যায়, তেমনি রাষ্ট্রের কল্যাণ এবং রাজার কল্যাণ একাকার হয়ে গেছে। আমরা যদি ধৃতরাষ্ট্রের আদি পর্বে অংশাবতার অংশে যাই, ধৃতরাষ্ট্রের মানে শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে গেলে তার পূর্বজন্মের কথা একটু জানা দরকার। আদি পর্বের অংশাবতারে ধৃতরাষ্ট্রকে আমরা দেখতে পাচ্ছি তিনি ছিলেন গন্ধর্ব, অরিষ্টপুত্র হংসনামা। গন্ধর্ব 2 ধরনের, মর্তগন্ধর্ব, দিব্য গন্ধর্ব। হাহা, হুহু, অরিষ্ট, হংসনামা, চিত্ররথ এরা ছিল গন্ধর্ব। এই দিব্য গন্ধর্বরা ছিল সূর্যের অশ্বের নিয়ন্ত্রণাধীন। ধৃতরাষ্ট্র তিনি ছিলেন চন্দ্রবংশীয়। এক পক্ষে তিনি চন্দ্রবংশীয়, কারণ চন্দ্রবংশীয়দের ক্ষেত্রজ সন্তান, আমরা বলেছি শান্তনুর পরে দেবব্রত ভীষ্ম এবং বিচিত্রবীর্য ক্ষেত্রজ সন্তান। অপরপক্ষে তিনি কিন্তু প্রকৃতপক্ষে সূর্যবংশের কুলপুরোহিত ঋষি বশিষ্ঠ মুনির বংশধর। বশিষ্ঠ মুনির বংশধর যে পরাশর মুনি, তার পুত্র ব্যাসদেব এবং তার ঔরজাত পুত্রই কিন্তু ধৃতরাষ্ট্র। এই অরিষ্ট পুত্র হংসনামা আমরা আগে বললাম। অরিষ্ট হচ্ছে নরিষ্ট, অনাহত, অহিংসিত যিনি, তিনি নহিংস, তিনি হচ্ছেন অরিষ্ট। ইনি সারা জীবন যুদ্ধের বিরোধিতা করে গেছেন। হংসনামার আদর্শ ছিল
পরদ্রব্য গ্রহণের অভিলাষ হল লোভ। বাক্য রচয়িতা শিব ভক্ত বীণাবাদক ব্রহ্মার পপুত্র রাবণী রক্ষকদের রাজা। রাজনীতির প্রশ্নে ধৃতরাষ্ট্র ছিলেন শিবের অনুগামী। তিনি ছিলেন সম্পত্তির যৌথ মালিকানায় বিশ্বাসী। অপরদিকে বিষ্ণুর ভক্তরা ছিলেন সম্পত্তির ব্যক্তি মালিকানায় বিশ্বাসী। গন্ধর্ব কথাটি এসেছে গন্ধ বা সম্পর্ক থেকে। সে সম্পর্ক উৎপাদনের সম্পর্ক। তাকে সচল ও সমাজমুখী করার লক্ষ্যে যে বিদ্যা চর্চা করা হয় তাকে বলা হয় চাক্ষুষী বিদ্যা। আদি পিতা বৈবস্বত মনু এই বিদ্যা পেয়েছিলেন সূর্যের কাছ থেকে। সূর্যদেব এই বিদ্যা দান করেছিলেন বিশ্বাবসুকে। বিশ্বাবসু ছিলেন দেবগায়ক গন্ধর্ব, অর্থাৎ দিব্য গন্ধর্ব। বিশ্বাবসু এই বিদ্যা অন্যান্য গন্ধর্বদেরকে দিয়ে গেছিলেন। গুরু প্রদত্ত এই বিদ্যা লাভ করলে ত্রিভুবনের সব কিছু নজরে পড়ে। সম্মুখরূপে সংশয় ও বিপর্যয়হীনভাবে বোঝা যায় গোটা বিশ্বের, গোটা দুনিয়ার বাস্তব হাল হকিকত। আর তা বোঝা গেলে বিশ্ব হয়ে ওঠে বসু বা দিব্যস্থান। ধৃতরাষ্ট্র ছিলেন এই জ্ঞানের অধিকারী। 6 মাস এক পায়ে দাঁড়িয়ে বিশেষ কলাকৌশলের মাধ্যমে এই বিদ্যা রপ্ত করতে হয়। 6 মাস এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, 2 পায়ে দাঁড়ানো চলবে না। এখানে কোনো দ্বৈত নেই, এখানে এক পায়ে দাঁড়াতে হবে। অর্থাৎ রাজনীতি ও অর্থনীতির প্রশ্নে বিশুদ্ধ অদ্বৈত পথ ধারণ করতে হবে। গন্ধর্বরা বহু ব্রত পালন করে এই বিদ্যা লাভ করেছিলেন। তাই তারা ছিলেন মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ। মানুষ শুধু নিজের কথা ভাবে, সন্তান, পিতামাতা, অন্যান্যদেরকে সে বঞ্চিত করতে চায়। ধৃতরাষ্ট্র ছিলেন ধর্ম, সত্য ও কামের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই ত্রিবর্গ রাজ্যের পদ ব্যক্ত করে। এই ত্রিবর্গ যে ধর্ম, অর্থ, কাম, এ রাজ্যের পদ ব্যক্ত করে। যে পদ ব্যক্ত করে তাকে বলা হয় অশ্ব। এই সব অশ্বের বর্ণ সুন্দর, বেগ মনের ন্যায়। বেগ ক্ষীণ ও অক্ষীণ দুই হতে পারে। সূর্যের সপ্তাশ্ব এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। গন্ধর্বদের কাছে যে অশ্ব দেখতে পাওয়া যায় তা ক্ষত্রিয়ের রথের অংশ এবং তাদের কেউ বধ করতে পারে না। যে রাস্তা ব্যক্ত করে সেই অশ্ব, আগেই বলেছি, অমৃত বাষ্প তাদেরকে কেউ, যেই অশ্বদেরকে কেউ বধ করতে পারে না, আমরা আগেই বলেছি। এই অশ্ব কারা? সূর্যের সপ্তাশ্ব। অমৃত, বাষ্প, বহ্নি, বেদ, অণ্ড, গর্ভ ও শাম, এই 7 উৎপত্তি সপ্তাশ্ব আসে। সপ্তাশ্ব আসলে সূর্যের 7 জন সারথি। সেই বর্ণ যিনি সম্মুখভাবে বোঝেন তিনিই চাক্ষুষী বিদ্যার অধিকারী। গন্ধর্ব দেশীয় এই অশ্ব সকল ইচ্ছা অনুযায়ী বেগবান হতে পারে, ইচ্ছা অনুযায়ী রূপ ধারণ করতে পারে, ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি পৌঁছাতে পারে, যেখানে খুশি উপস্থিত হতে পারে। এই ঘোড়ারা মানুষের সব অভিলাষ পূর্ণ করে। রাজনীতি বা দণ্ডনীতিকে এই ঘোড়ারা নিয়ন্ত্রণ করে মানুষের কল্যাণের জন্য। জগতের হিত ও লোকস্থিতি হল রাজনীতির প্রধান উদ্দেশ্য। জগতে 3 ধরনের লোক আছে। যারা শুধু নিয়ে যায়, কিছু দেয় না, এরা অধম। যারা দিয়ে যায় কিন্তু কিছু গ্রহণ করে না, এরা মধ্যম। আর যারা দেওয়া এবং নেওয়ার ব্যাপারে বাজ বিচার করে না, তারা উত্তম। অধম মানুষেরা সবচেয়ে হীন। মধ্যমদের দিয়ে কোনো উন্নতি হয় না, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। কিন্তু উত্তম যারা, তারা রাষ্ট্রের সম্পদ, তারা রাজধর্ম বা রাজনীতির বাহক। হীন ও অধর্ম মানুষেরা জগতের উন্নতির অনুকূল নয়। তারা এই রাজধর্মকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে থাকে। এই সব লোভী মানুষেরা গন্ধর্ব তথা ধৃতরাষ্ট্রকে ভয় পায়, তবে সাধারণ মানুষ ভয় পায় না। সাধারণ মানুষ, ধৃতরাষ্ট্র ছিলেন সূর্যবংশীয় ঋষি বশিষ্ঠ মুনির যে বংশধর ব্যাসদেব,
তার ঔরসজাত সন্তান, তিনি গঙ্গার প্রবাহের প্রতীক। ধৃতরাষ্ট্রের দুজন মাতামহী আমরা জানি, একজন গঙ্গা আর একজন হচ্ছে সত্যবতী। এই সত্যবতী ছিলেন যমুনার কালো জলে নৌকা পরিবহন করতেন। যমুনা তিনি সম্পত্তির যৌথ মালিকানার যে প্রতিনিধি হিসেবে ছিলেন এই সত্যবতী। যমুনার কালো জলে এই সত্যবতী পণ্য পরিবহন করতেন বলে মানুষ তাকে এড়িয়ে চলত, আমরা জানি। ধৃতরাষ্ট্র ছিলেন যদিও এই সত্যবতীর পক্ষে ছিলেন না, তিনি ছিলেন গঙ্গার শুদ্ধ পণ্য প্রবাহের বিশ্বাসী। এই সময় বৈশ্যরা বিভিন্ন রকম সুযোগ নেয় যখন অরাজক রাজ্য তৈরি হয়। যমুনাকে গঙ্গায় নিবৃত্ত করাই ছিল ধৃতরাষ্ট্রের প্রধান লক্ষ্য। হস্তিনাবাসী ধৃতরাষ্ট্র জানেন হস্তিনাবাসীর কোনো লোভ কম, চাহিদা কম, তারা শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতে চায়, বেশি কিছু চায় না। এ চাওয়া তাদের জন্মগত অধিকার। ধৃতরাষ্ট্র জনমনের অধিকার সুরক্ষিত করতে এগিয়ে আসলেন, সুরক্ষিত করতে চান। তিনি যেহেতু জনগণের অধিকার সুরক্ষিত করতে চান, তাই তিনি প্রজাদের থেকে পূজা পান। হিমালয় শিবের বাসস্থান। শিব যিনি পরম কল্যাণকারী, মানুষের কল্যাণ করে বেড়ান। তিনি বার্তার পরম লক্ষ্য। বার্তা অর্থাৎ ইকোনমিক্স। বার্তা ও দ্বন্দ্বনীতি পরস্পরের পরিপূরক। শিব বা মহাদেব হলেন লোকসাধারণের দেবতা। হিমালয়ের স্বর্ণমুদ্রা দেবশৃঙ্গ থেকে গঙ্গা নির্গত হয়ে সপ্ত প্রকারে সমুদ্রের জলে মিশেছে। এই জনসমুদ্রের সকল সম্পদ পরম ঈশ্বর শিবের দান। এতে সমস্ত মানুষের অধিকার আছে। তিনি প্রজাদের কল্যাণের ইচ্ছায় গঙ্গাকে মুক্ত করেছেন জগতে। এই সম্পদ, জল, মাটি একেও গায়ের জোরে দখল করে নিলে প্রজাদের ঘোরতর অমঙ্গল। রাজ্য হয়ে পড়ে বিশৃঙ্খল, সমৃদ্ধি থাকে না, সমাজের সমস্ত কিছু নষ্ট হয়, শৃঙ্খলা নষ্ট হয়, বৈশ্যরা ধনী হয়, গরিবেরা আরও বেশি গরিব হতে শুরু করে। আমরা সপ্ত প্রকারের সমৃদ্ধির কথা বলেছিলাম। সপ্ত প্রকারের সমৃদ্ধি কি? জগতে 7 প্রকারের সম্পদ আছে। কি কি সেগুলো? গঙ্গা, যমুনা, লক্ষ্যজাতা, সরস্বতী, সরজু, গোমতী ও গণ্ডকী। লক্ষ্যজাতা হল স্থাবর সম্পত্তি, লক্ষ্য, যা অল্পকালের জন্য থাকে না, দীর্ঘমেয়াদী বা অশ্বত্থ বৃক্ষের মতো। এই লক্ষ্য জল, জমি, বাতাস এগুলোকে ক্রয় করা যায় না। বট সংস্কৃতির ধারকরা এই জল, জমি, বাতাস কড়ি দিয়ে ক্রয় করতে চায়, জনগণকে বঞ্চিত করতে চায়। সরস্বতী হল অস্থাবর সম্পত্তি, স্বর বা গমনশীলের আশ্রয়দাতা। আর সরজু হল শ্রেষ্ঠ সূক্ষ্ম সম্পদ। গোমতী হচ্ছে বহু গো বা রশ্মিযুক্তা, যেমন ব্যক্তি মালিকানা যুক্ত সম্পদ। সেই ব্যক্তি মালিকদের রশ্মি বা বীর্য এসেছে ধর্ম, পবন, ইন্দ্র, অশ্বিনী ও রেবন্তের কাছ থেকে, যারা কিছুদিন পরেই যুদ্ধ করে সব কিছু নিজেদের করআয়ত্ত করতে চায়। গণ্ডকী হল শ্রেষ্ঠ স্থল সম্পদ। ধৃতরাষ্ট্রের আগে আমরা দেখেছি যে হস্তিনা দীর্ঘদিন অরাজক রাজ্য ছিল। অরাজক রাজ্য কি? আমরা দেখছি যে মহারাজ শান্তনু মারা যাওয়ার পর, যদিও মহারাজ শান্তনুর সময়ও যে এই হস্তিনা খুব বেশি সম্পদশালী বলশালী ছিল তাও নয়, একটা নষ্ট প্রায় সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন বলেই তার নাম হয়েছিল শান্তনু। অন্ত নষ্ট প্রায় সাম্রাজ্যের অধিপতি। তো মহারাজ শান্তনুর সময় তবু একজন রাজা ছিলেন যিনি রাজ্য চালাতেন। শান্তনুর পরে বিচিত্রবীর্য কিছুদিন জন্য রাজা হয়েছিলেন, কিন্তু সেভাবে রাজ্য চলেনি। বিচিত্রবীর্যের মৃত্যুর পর দীর্ঘদিন সিংহাসন রাজাহীন ছিল। এই রাজাহীন শাসন হচ্ছে অরাজক রাজ্য। এই দীর্ঘদিন ধরে যখন রাজা ছিল না হস্তিনাতে, তখন ভীষ্মদেব, গঙ্গাপুত্র ভীষ্ম এবং রাজমাতা সত্যবতী প্রকান্তরে কোনো মতে, আমরা বলতে পারি যে কোনো মতে রাজ্যটাকে চালিয়ে নিয়ে গেছেন। অরাজক রাজ্য কি?
অরাজক রাজ্য হচ্ছে রাজাহীন বা যোগ্য রাজার অভাব যে রাজ্যে। আমরা দেখেছি দীর্ঘদিন এখানে রাজা ছিল না বা যোগ্য রাজা ছিল না। রাজা না থাকলে রাজধর্ম থাকে না, রাজনীতি থাকে না। ধৃতরাষ্ট্র রাজা হওয়ার পর প্রজাদের সব ধরনের সুরক্ষা বা হিতার্থে মন দিলেন। আমরা এত সময় রাজধর্ম, রাজনীতি, রাজশাস্ত্র কি একটু আলোচনা করে নিয়েছি। এবারে আমরা দেখি ধৃতরাষ্ট্রের রাজধর্ম কেমন। তিনি প্রজাদের সমস্ত সুরক্ষার দিকে মন দিলেন, প্রজাদের হিতার্থে মন দিলেন। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমাদের যে আচার্য মনুর যে সংহিতা, মনু সংহিতা, সেই মনু সংহিতা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে পরাশর সংহিতার দিকে চলে যাচ্ছে। ধৃতরাষ্ট্র এসে প্রথমেই সংস্কারের দিকে মন দিলেন, যে সংস্কারে মনু সংহিতায় কিন্তু এই সংস্কারগুলো ছিল না, কিন্তু পরাশর সংহিতায় ছিল। যে সময়ে দেখা যাচ্ছে যে কৃষকরা কর দিচ্ছে না, যে সমস্ত কৃষকরা কর দিচ্ছে না, যে সমস্ত বৈশ্যরা ব্যবসা করছে, মুনাফা লুটে যাচ্ছে কিন্তু কোনো কর দিচ্ছে না, ধৃতরাষ্ট্র তাদেরকে তাদের থেকে কর আদায়ের জন্য সচেষ্ট হলেন এবং তিনি প্রজাদের শাসন কার্যে অংশ নেওয়ার জন্য একটা বিশেষ জিনিস তৈরি করলেন, যাতে প্রজারা শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করতে পারে, প্রজাদের দুঃখ কষ্টের কথা সরাসরি বলতে পারে। এরকম একটা সিস্টেম ধৃতরাষ্ট্র চালু করার চেষ্টা করলেন। তিনি প্রজাদেরকেই মুখ্য বলে মানতেন, প্রজার অংশগ্রহণকেই তিনি মুখ্য বলে মানতেন। তিনি সবসময় খেয়াল রাখতেন যে প্রজারা সুখে আছে কিনা। প্রজার ইচ্ছার বিরুদ্ধে তিনি কিছুই করতেন না, সবসময় এটা খোঁজ নেবার চেষ্টা করতেন যে প্রজারা কেমন আছেন। প্রজাদের সুখের বিষয়ে অমাত্যদের নিয়ে তিনি প্রজাদের সুখের বিষয়ে মনোযোগী হলেন। তিনি কর ব্যবস্থা সংস্কার করলেন। আগেই বলেছি যে যারা কর দিত না তাদের থেকে কর নেওয়ার একটা চেষ্টা করলেন, কিন্তু সবার থেকে যে বেশি কর নেবে এরকম চিন্তাভাবনা ধৃতরাষ্ট্রের ছিল না। এবং সেই কর কিন্তু প্রজাদেরকেই আবার ফিরিয়ে দিতেন ভিন্নভাবে। এই কর কিন্তু ধৃতরাষ্ট্র নিজের বিলাসিতার জন্য গ্রহণ করতেন না, এইটা মনে রাখতে হবে। করের বদলে রাজা তাদের যোগক্ষেন দিতেন, মহাভারতের ভাষায় যোগক্ষেন দিতেন। যোগক্ষেন কি? যোগক্ষেন হচ্ছে যোগ প্লাস খেন। যোগ কথার অর্থ হচ্ছে যুক্ত হওয়া, যোজন, সংযোজন, আর খেন হচ্ছে হিত, মঙ্গল, সুখকর, পালন, রক্ষণ। অর্থাৎ যোগক্ষেন হচ্ছে অপ্রাপ্ত ধনের প্রাপ্তি ও প্রাপ্তের লক্ষণ। অপরদিকে আমরা একটা যোগক্ষেনের অর্থ বলতে পারি চোর ডাকাত মুনাফাবাজদের থেকে রক্ষা করাই হচ্ছে, প্রজাদের সম্পত্তি রক্ষা করাই হচ্ছে যোগক্ষেন। এই প্রজাদের সম্পত্তি রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শাসক ধৃতরাষ্ট্র। আবারও বলছি, ধৃতরাষ্ট্র কিন্তু এখনো পিতা হননি, তিনি এখন শুধুই শাসক। যাই হোক, ধৃতরাষ্ট্র তার রাজ্যে সেনাধ্যক্ষ কৃপাচার্যকে নিয়োগ করলেন। কৃপাচার্যের জন্ম কাহিনী অন্যরকম, সেটা পরের দিন আলোচনা করব। মহাভারতে বলা হচ্ছে বারবার এই শাসককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপযুক্ত শাসকের উপরে মহাভারত বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন বিভিন্ন পর্বে, শুধু শান্তি পর্বে না, সভা পর্বে, আদি পর্বে, এমনকি অনুশাসন পর্বে। উপযুক্ত বলা হচ্ছে যে উপযুক্ত শাসক যদি না থাকে তবে সেই রাজ্যের মানুষকে বিবাহ করা উচিত নয়। অর্থ সংগ্রহ, উপার্জন এগুলো তো অনেক পরের ঘটনা। উপযুক্ত শাসক, তুমি যে কোনো মানুষকে আগে দেখে নেওয়া উচিত সেই রাজ্যে উপযুক্ত শাসক আছে কিনা। উপযুক্ত শাসক না থাকলে তাকে বিবাহ করা উচিত নয়, সেই শাসককে আগে অপসারিত করতে হবে, তারপর বিবাহ করতে হবে। এটা মহাভারতে স্পষ্ট করে বলা আছে। ধৃতরাষ্ট্র তিনি সদ্য রাজা হয়েছেন, তিনি শাসন বলতে বোঝেন নিয়মকানুনকে, সিদ্ধান্তকে, এবং সেই সিদ্ধান্ত সমূহকে জনগণের হিতে বা মঙ্গলে ব্যবহার করতে। শাস্ত্রসমূহ এটিকেই বলেছেন যোগক্ষেন। হস্তিনাপুর দিনে দিনে সমৃদ্ধশালী প্রজাবৎসল হয়ে উঠল, প্রজারা সুখে বসবাস করতে শুরু করলেন। হস্তিনা হলো কল্যাণকারী রাষ্ট্র। কিন্তু বৈশ্যরা প্রমাদ গুনতে শুরু করলেন, কারণ বৈশ্যদের ব্যবসার কোনো রাষ্ট্র যদি
উপযুক্ত হতে শুরু করে, তবে বৈশ্যদের ব্যবসার ক্ষতি হয়। বিশেষ করে অস্ত্র ব্যবসায়ীদের খুব ক্ষতি হয়, কারণ এখানে তো কোনো যুদ্ধ বিগ্রহই হচ্ছে না, তাহলে অস্ত্র বিক্রি হবে না, কাজেই অস্ত্র ব্যবসার খুব ক্ষতি হয়। ধৃতরাষ্ট্র যজুর্বেদ আওড়াতে শুরু করলেন, আমার প্রজারা যেন ভালো থাকে, আমার পশুপালকরা যেন ভালো থাকে, আমার কৃষকরা যেন ভালো থাকে, কৃষকের যেন কোনো কষ্ট না হয়, কৃষকের বীজের যেন কোনো অভাব না হয়, এই সমস্ত ধৃতরাষ্ট্র পড়তে শুরু করলেন। ধৃতরাষ্ট্রের মহামন্ত্রী বিদুর, তিনি ধৃতরাষ্ট্রকে জানালেন বর্ণ সংকর রক্ষার জন্যে, রাজ্যকে বর্ণ সংকরের হাত থেকে রক্ষা করেন, চতুর্বেদকে রক্ষা করার জন্য, চতুর্বর্ণকে রক্ষা করার জন্য ধৃতরাষ্ট্র জানালেন তিনি নিজেই বর্ণ সংকর। যেহেতু তার পিতা ব্যাসদেব ব্রাহ্মণ, মাতা ক্ষত্রিয়া, তাই তিনি নিজেই বর্ণশঙ্কর। তার পিতা ব্যাসদেব তিনিও বর্ণশঙ্কর, তার মাতা ছিলেন শূদ্রা বা ক্ষত্রিয়া, পক্ষান্তরে ব্যাসদেবের পিতা ছিলেন পরাশরমণি ব্রাহ্মণ বা অম্বষ্ট, তিনিও বর্ণশঙ্কর। এমনকি ধৃতরাষ্ট্রের যে পুত্র হবেন বা পাণ্ডুদের যারা পুত্র হবেন তারাও হবেন বর্ণশঙ্কর। ধৃতরাষ্ট্রের যে পুত্র হবেন, ধৃতরাষ্ট্রের বিবাহ ছিল গান্ধারীর সঙ্গে, বিবাহ নিয়ে পরের দিন আমরা বিস্তারিত আলোচনা করব। সেই গান্ধার রাজ্যকে শান্তি পর্বে আমরা দেখেছি অতি নিম্ন চোখে দেখা হতো, শূদ্ররূপে দেখা হতো, অর্থাৎ ধৃতরাষ্ট্রের বংশে যে পুত্ররা আসবেন তারাও হবেন বর্ণশঙ্কর। খোদ রাজপ্রাসাদই যদি বর্ণশঙ্করের হাত থেকে মুক্ত না করা যায়, তবে রাজ্যের মানুষকে কিভাবে বর্ণশঙ্করের হাত থেকে মুক্ত করা সম্ভব? শুধু বর্ণশঙ্কর মানে তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মধ্যে যে বিবাহ হচ্ছে সেখান থেকে বর্ণশঙ্কর নয়, কেরাত লেচ্ছ জবন শবর এদের মধ্যে বিবাহ যখন হবে তারাও বর্ণশঙ্কর হবে। কাজেই বর্ণশঙ্করের হাত থেকে দেশকে আর রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। প্রজাদের, ধৃতরাষ্ট্রের মতে প্রজাদের সুরক্ষা দেয়াই হবে রাজার অন্যতম কাজ। সুরক্ষা বলতে যে শুধু যুদ্ধবিগ্রহ তা কিন্তু নয়, সুরক্ষা বলতে অন্নের সুরক্ষা, বস্ত্রের সুরক্ষা, বাসস্থানের সুরক্ষা, শিক্ষার সুরক্ষা। ধৃতরাষ্ট্র বলতে শুরু করলেন দেশের সমস্ত মানুষকে, বিশেষত বড় অংশকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। সমস্ত মানুষ, সেকালে কিন্তু মনে রাখতে হবে ব্রাহ্মণরা শিক্ষা নিতেন, শিক্ষা দিতেন, ক্ষত্রিয়রা শিক্ষা নিতে পারতেন, দিতে পারতেন না, বৈশ্যরা কিছু অংশ শিক্ষা নিতে পারতেন, কিন্তু শূদ্রদের শিক্ষা নেওয়া নিষিদ্ধ ছিল, বারণ ছিল, অসুচি ছিল। সেই ধৃতরাষ্ট্র বললেন না, শূদ্রকেও শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। এই শিক্ষার আওতায় নিয়ে আসলে তবেই যদি তারা শিক্ষিত হয়, তবে অন্যান্যরা বৈশ্যরা তাদেরকে ঠকাতে পারবে না। এইভাবে ধৃতরাষ্ট্র একটা প্রজা কল্যাণকামী রাষ্ট্র তৈরি করতে শুরু করলেন। ধৃতরাষ্ট্রের বিবাহ নিয়ে আমরা পরদিন বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।